কি ব্যাপার অফিসার সাহেব, আজকে আপনার মুখ এত শুকনো শুকনো দেখাচ্ছে কেন? ভালো লাগছে না। কেন? শরীর খারাপ নাকি? না, তাহলে? আজকে আমরা ওই কিশোর গ্যাং এর আসল যে ছেলেটি তাকে ধরেছি। এটা তো ভালো কথা। এখানে খারাপ লাগার কি আছে? এত বছরে কোনো আসামিকে ধরার পর আমার খারাপ লাগেনি, কিন্তু ছেলেটিকে ধরার পর ওর মুখটার দিকে তাকানোর পর আমার বুকটা কেঁপে উঠেছিল। কেন? ছেলেটার চোখে মুখে অনেক মায়া, একবার ছেলেটির দিকে যে তাকাবে সে কিছুতেই চোখ ফেরাতে পারবে না। শেষ পর্যন্ত এমন মায়াভরা একটা ছেলে শেষ পর্যন্ত কিনা আসামি হয়ে গিয়েছে, এটা ভাবতে আমার খারাপ লাগছে। তুমি ভুলে যেও না, তুমি একজন পুলিশ অফিসার, আর পুলিশ অফিসারদের এত সহজে ভেঙে পড়তে নেই। আমি জানি, কিন্তু কি করব বলো, ছেলেটির মুখে এতটা মায়ায় ভরা যে চোখের সামনে থেকে ওর চেহারা সরছেই না। সাগর, নিজের মনকে শক্ত করো। নরম মনের মানুষদের জন্য পুলিশের চাকরি না। হ্যাঁ জানি। যাও, এখন ফ্রেশ হয়ে আসো, তারপর খাবার খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো। তাহলে দেখবে মন খারাপ চলে গেছে। ঠিক আছে, আমি যাচ্ছি। এই কথা বলে সাগর আরোহীর সামনে থেকে উঠে নিজের রুমের দিকে চলে যেতে লাগলো। আর আরোহী সাগরের জন্য খাবার তৈরি করতে চলে গেল। এতক্ষণ কথা হচ্ছিল ঢাকা শহরের এসআই সাগর দে এবং তার স্ত্রীর মাঝে। শহরের কিশোর গ্যাং নামের নতুন একটি দল বেশ কিছুদিন ধরে অপরাধ কাজ করে বেড়াচ্ছে। যদিও মানুষ হত্যার মতো বড় কোনো অপরাধ করেনি, শহরের মানুষ এই বিষয়ে পুলিশকে জানালে তারা কিশোর গ্যাংকে ধরার জন্য নেমে পড়ে। প্রথমে সেই দলের বেশ কিছু সদস্য সদস্য ধরে, আর আজকে শেষ পর্যন্ত সেই দলের প্রধান দলপতিকে ধরে। কিশোর গ্যাংয়ের বাকি সদস্যদের মুখে শুনেছে তাদের দলপতির নাম নিলয়। সাগর নিলয়কে ধরে থানায় আনার পর থেকে ওর মন অস্থির হয়ে যায়, কারণ নিলয়ের মুখে অনেক মায়া ছিল। আর সাগর কিছুতেই বিশ্বাস করতে পারছিল না এমন মায়াভরা মুখ সম্পূর্ণ একটি ছেলে কোনো অপরাধ করতে পারে। যদিও এটা পুলিশ অফিসারদের উচিত না, তবুও সাগর নিজেকে আটকে রাখতে পারছিল না। সাগরের অস্থিরতা এত বেশি বেড়ে গিয়েছিল যে সাগর শেষ পর্যন্ত থানায় না থেকে বাসায় চলে আসে। আরোহীর কথা মতো সেই দিন সাগর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমানোর পরেও সাগরের মাথা থেকে নিলয়ের কথা যায় না। তাই সাগর সিদ্ধান্ত নেয় নিলয়কে আদালতে ওঠানোর আগে তার বিষয়ে সব কিছু জানবে। যেমন কথা তেমন কাজ। সাগর নিলয়ের খুঁজে লেগে পড়ে। দেখতে দেখতে কিছুদিন চলে যায়। সাগর আস্তে আস্তে নিলয়ের আসল পরিচয় বের করে। তার মা বাবা কি করে না করে সেটাও বের করে। সাগর নিলয়ের মা বাবার সম্পর্কে জানার পর ওর মন আরও বেশি খারাপ হয়ে যায়। সেটা দেখে আরোহী জিজ্ঞাসা করে, আজকে আবার কি হলো? জানো, আমি না আজকে নিলয়ের মা বাবা সম্পর্কে জানতে পেরেছি। নিলয়কে? ওই যে কিশোর গ্যাং এর দলপতি। এটা তো ভালো কথা, কিন্তু কিন্তু এখানে মন খারাপ করার কি আছে? আমার নিলয়ের জন্য খারাপ লাগছে। কেন? তুমি জয় চৌধুরীর নাম শুনেছো? এই শহরের নামকরা ব্যবসায়ী জয় চৌধুরীর কথা বলছো? উনি নিলয়ের বাবা, অথচ দেখো তার ছেলে আজ সন্ত্রাসী। কিন্তু কিভাবে সম্ভব? জানি না। আর নিলয়ের মা? ওনার নাম জয়া। উনি কেমন মা যে নিজের ছেলেকে এই পথে আসা থেকে আটকাতে পারেনি? মিসেস জয়া, নিলয় ওর বাবার সাথে থাকে না, তাই হয়তো আটকাতে পারেনি।
তাহলে কোথায় থাকে? উনি অন্য একটি মানুষকে সাথে বিয়ে করেছে। যদিও সে বড়লোক, কিন্তু নিলয়কে তার সাথে রাখেনি। আর না, নিলয়ের বাবা উনাকে ওনার সাথে রেখেছেন। ইস, ছেলেটির কি খারাপ ভাগ্য। মা বাবা থাকতেও আজকে অনাথের মতো বাঁচতে হচ্ছে। হ্যাঁ, এই জন্যই তো খারাপ লাগছে। তা ছেলেটিকে আদালতে উঠাবে কখন? আগামী পরশুদিন ওঠানোর তারিখ পড়েছে। ও, ছেলেটির কি শাস্তি হবে বলে তোমার ধারণা? যেহেতু বড় কোনো অপরাধ করেনি, কয়েক বছরের শাস্তি হবে। ও আচ্ছা। হুম। এইভাবে তারা স্বামী স্ত্রী নিলয়কে নিয়ে কথা চালিয়ে যেতে থাকে। দেখতে দেখতে সময় পার হলো। নিলয়কে আদালতে ওঠানো হলো। নিলয়ের বাবা মাকে পুলিশ আগেই নিলয়ের কথা জানিয়েছে। তাই তারা দুজনেই তাদের নিজ নিজ পরিবার নিয়ে আদালতে উপস্থিত আছে। নিজ নিজ পরিবার বলতে নিলয়ের বাবা আরেক বিয়ে করেছে, তার স্ত্রীর সন্তান এবং নিলয়ের মায়ের নতুন স্বামী ও সন্তান। যদিও নিলয়ের মা বাবা গত বছরগুলো নিলয়ের কোনো খোঁজ খবর পায়নি বা নেয়নি, কিন্তু আজকে তারা দুজনেই উপস্থিত। নিলয়কে হাতকড়া অবস্থায় দেখে তাদের দুজনেরই চোখে জল ভরে উঠল। তাদের ইচ্ছে হচ্ছিল নিলয়ের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরতে, কিন্তু পুলিশের কারণে তারা তাদের ইচ্ছে পূরণ করতে পারেনি। যথার্থ সময়ে আদালতে বিচারক এসে উপস্থিত। রাষ্ট্রপক্ষের উকিল নিলয়ের বিরুদ্ধে সকল প্রমাণ কোর্টে জমা দিল। নিলয়ের অপরাধ প্রমাণিত হলো। তারপর বিচারক রায় শোনানোর আগে নিলয়কে জিজ্ঞাসা করল, নিলয়, আত্মরক্ষার জন্য তোমার কি কিছু বলার আছে? না, আত্মরক্ষার জন্য আমার কিছু বলার নেই। তবে তবে কি? তবে আমার একটি গল্প বলার আছে। আপনি অনুমতি দিলে আমি আমার গল্প বলতে চাই। কি গল্প? গল্পের নাম ভুল। আশা করি তুমি জানো এটা গল্প শোনানোর জায়গা না। আমি জানি এটা গল্প শোনানোর জায়গা না, তবে আমি সেই গল্প এখন আপনাকে শোনাতে চাই। তার কারণ কি? ধরে নিন, আমি আমার বিচার হওয়ার আগে আপনার কাছে আমি আরেকটি বিচারের ভার দিচ্ছি। আমার অপরাধের রায় শোনানোর আগে আমার বিচারের রায় শুনতে চাই। ঠিক আছে, বলো তুমি কি গল্প শোনাতে চাচ্ছ। আচ্ছা, বলছি। এই কথা বলে নিলয় গল্প বলতে শুরু করে দেয়। আমার নাম নিলয়, যদি আমার আসল সম্পূর্ণ নাম নিলয় চৌধুরী, কিন্তু নামের পরে চৌধুরী আর ব্যবহার করি না। আমি যখন খুব ছোট্ট ছিলাম, এই কি 5 বা 6 বছর আমার, তখন আমি ঠাকুরমার মুখে শুনেছি মিস্টার জয় ও মিসেস জয়া একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। তাদের বিয়েও নাকি অনেক ঝামেলা হয়েছিল। ঠাকুরমা আমাকে বলেছিল মিস্টার জয় বেকার ছিল, যদিও তাদের পারিবারিক ব্যবসা ছিল, কিন্তু জয় সেখানে যোগ দেয়নি। সব সময় নিজের মতো করে চলতো। জয় একটু উড়নচণ্ডী ধর্মের ছিল। সব সময় বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া, তাদের সাথে ঘোরাফেরা জয়ের অভ্যাস ছিল। ঠাকুরদা মিস্টার জয়কে কত বলেছে তাদের অফিসে যোগ দিতে, কিন্তু সে নাছোড়বান্দা। সে কিছুতেই ব্যবসায় হাত দিবে না। আর এর জন্য দাদার কাছে জয় বকা পর্যন্ত খেয়েছে। একবার নাকি জয় তার বন্ধু বান্ধবীদের সাথে পাহাড়ে ঘুরতে গিয়েছিল। সেই সময় জয়ের কাছে একটা উন্নত মানের ক্যামেরা ছিল। ওই ক্যামেরা দিয়ে এত ভালো ভালো ছবি ওঠে যে সবাই ছবি ওঠানোর জন্য পাগল ছিল। তো পাহাড়ে পৌঁছে বিকালের দিকে জয় তার বন্ধুদের সাথে ঘুরতে বের হয়। তখন জয় চারিদিকে ঘুরে ঘুরে ছবি তুলতে থাকে। জয় প্রথমত প্রকৃতির ছবি তুলছিল, কিন্তু ছবি তুলতে তুলতে জয় প্রকৃতির হাতে গড়া এক রাজকুমারীকে
তার ক্যামেরায় বন্দি করে ফেলে। জয় যখন ছবি তুলে ছবিটি কেমন হয়েছে সেটা দেখতে নেয়, তখন তার চোখে পড়ে রাজকুমারীর উপরে। আশ্চর্যের বিষয়, জয় নাকি সেই ছবির দিকে এক দৃষ্টিতে কত মিনিট তাকিয়েছিল সেটা সে নিজেও জানে না। জয়কে তার ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখে তার এক বন্ধু তাকে হালকা ধাক্কা দিয়ে বলে ওঠে, কি রে জয়, ক্যামেরার দিকে তাকিয়ে কি দেখছিস? কিছু না। আহ, জয় সেই দিন এই কথা বলে চারদিকে ছুটোছুটি করতে থাকে। বিশেষ করে সে পরবর্তী ছবি যেখানে হতে তুলেছিল সেখানে এক দৌড়ে চলে যায়। তারপর এই দিকে সেই দিকে পাগলের মতো দৃষ্টি দিয়ে কাউকে খুঁজতে থাকে। মিস্টার জয়ের এমন ব্যবহার দেখে তার বন্ধুরা বুঝতে পারেন না কি হয়েছে, তাই সবাই জয়ের কাছে গিয়ে বলে ওঠে, কিরে জয়, তোর আবার হঠাৎ কি হলো? জয় তুই কি খুঁজছিস? হ্যাঁ, কি খুঁজছিস? কি একটা মেয়ে। কি কি? একটা মেয়ে। এ তোরা শুনেছিস নাকি? আমাদের জয় খুঁজছে একটা মেয়ে। ওই, আমার কান বয়রা হয়ে যায়নি তোরে, নাকি আমি ফুল শুনছি? এখানে ভুল শোনার কি আছে? যে ছেলে আড্ডায় বসে মেয়েদের কথা বলতে চায় না, সে নাকি খুঁজতেছে মেয়ে। বিষয়টা কেমন না? কোনো কেমন না, আজকে আমি যাকে দেখেছি সে মেয়ে না পড়ি, তাই তাকে খুঁজছি। তাই নাকি? তা আমাদেরকেও তো সেই পরীক্ষা তো দেখা। তোরা আমার পরীকে দেখে কি করবি? না মানে এমনি দেখতাম, আমাদের এই সাধুর মন কোন রমণী চুরি করে নিল। দূর, ফাজলামি করি না। এই কথা বলে জয় তার বন্ধুদের কাছে থেকে দূরে সরে যায়। যদিও তার ইচ্ছা ছিল এই মেয়েকে খোঁজা, কিন্তু সেটা চাপা দিয়ে দিল। সেইবার জয় যে কয়টি দিন পাহাড়ে ছিল সেই দিনগুলো দিয়ে কোনো কাজ করতে পারেনি, না ঘুরতে পেরেছে আর না ঘুমাতে। সব সময় ক্যামেরার দিকে তাকিয়ে সেই রমণীর চোখের দিকে তাকিয়েছিল। জয় পাহাড়ে থাকার সময় যতটা সম্ভব বন্ধুদের চোখের আড়ালে রমণীকে অনেক খুঁজেছে, কিন্তু সেই দিনের পর তাকে তিনি কোথাও খুঁজে পায়নি। অন্যদিকে জয়ের বাসায় জয়ের মা বাবা তার জন্য অন্য কিছু ভাবছিল। জয় যখন পাহাড়ে যায় তখন একদিন রাতে তার মা বাবা নিজেদের মধ্যে আলোচনা করে, না, এভাবে আর চলতে দেওয়া যায় না। কি, এইভাবে চলতে দেয়া যায় না? তোমার ছেলেকে, ওকে এইভাবে চলতে দিলে আমি মারা গেলে আমার ব্যবসার সাথে সাথে এই বাসায় চলে যাবে। তাহলে এখন কি করতে চাও? ভাবছি তোমার ছেলেকে সংসারী করে তুলব। সেটা কিভাবে? তোমার ছেলেকে বিয়ে দিয়ে দিব। একবার স্ত্রীর ভার ঘাড়ে পড়লে তোমার ছেলে ঠিক হয়ে যাবে। এটা অবশ্য ঠিক বলছো। তাহলে মেয়ে দেখতে শুরু করে দেই, তুমি কি বলো? মেয়ে দেখার আগে একবার জয়ের মতামত নেওয়া উচিত নয় কি? তোমার ছেলেকে বিয়ের কথা বললে অফিসে যাওয়ার মতো এটাও না করবে। তাহলে কি করবে? সব কিছু ওর অজান্তে করব, আর এখনই করব। ও পাহাড় থেকে আসার আগে আমরা ওর জন্য মেয়ে দেখে রাখবো। তারপরও আসলে একবার গিয়ে আশীর্বাদ করে আসবো। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো করো। যেমন কথা তেমন কাজ। তারপর থেকে জয়ের বাবা জয়ের জন্য ভালো একটি মেয়ে দেখতে লেগে পড়ে। তাদের সাথে জয়ের মাঝে মাঝে কথা হতে থাকে, কিন্তু দুজনের একজনও জয়কে বিয়ের কথা বলে না। আর এইদিকে জয়ের মনে রমণীর জন্য বিন্দু বিন্দু ভালোবাসা জন্ম নিতে থাকে। দেখতে দেখতে সময় যায়।
জয়ের পক্ষে যতটা সম্ভব জয় পাহাড়ের সব জায়গায় খুঁজে কিন্তু কোথাও সেই রমণীকে আর পায় না। এদিকে পাহাড়ে থাকার সময় শেষ হয়ে যায়, তাই এক প্রকার মন খারাপ করে জয় তার বন্ধুদের সাথে বাসায় চলে আসে। আর বাসায় আসতেই শুনতে পায় তার বাবা মা তার জন্য মেয়ে পছন্দ করে রেখেছে। এদিকে প্রথম ভালোবাসা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আর একদিকে এত বড় কথা শুনে জয় কিছু সময়ের জন্য দুটানায় পড়ে যায়। জয়ের এই বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, তাই জয় তার মায়ের কাছে গিয়ে বলে ওঠে, মা, আমি এই বিয়ে করতে পারবো না। কেন? এমনি। তোর বাবা জানতো বিয়ের কথা উঠলে তুই এমনি না করে দিবি, তাই তো তোকে না জানিয়ে সব ঠিক করেছে। কিন্তু মা। কিন্তু কি? কিছু না। তোর পছন্দের কেউ আছে নাকি? জয় তার মায়ের মুখ থেকে এই কথা শোনার পর তার বুক কেঁপে উঠল। হঠাৎ করে সেই রমণীর কথা মনে পড়ে গেল, কিন্তু জয় তো তার নাম ঠিকানা কিছুই জানে না। জয় সেই রমণীর কথা ভাবার সময় তার কানে আসে তার মা বলছে, যদি তোর পছন্দের কেউ থেকে থাকে তাহলে আমাকে বল, আমি তোর বাবার সাথে কথা বলবো। হয়তো তোর বাবা রাজি হয়ে যাবে। বিয়ে কিন্তু তোকে করতেই হবে, হোক এর সাথে, না হয় তোর পছন্দের মানুষের সাথে। না, আমার পছন্দের কেউ নেই। জয় এই কথা বলে তার সামনে থেকে চলে যায়, কারণ পাহাড়ের সেই রমণীর কথা মনে করে তার মন খারাপ হয়ে যায়। তারপর থেকে জয়ের দিন কাটতে থাকে সেই রমণীর কথা ভেবে আর রমণীর ছবি দেখে। অবশেষে একদিন দিন ঠিক করে জয়ের বাবা মা, আত্মীয় স্বজন আর জয়ের বন্ধুদের নিয়ে আশীর্বাদ করার জন্য মেয়ের বাসায় উপস্থিত হয়। সেখানে এত হাসাহাসি তামাশা, অথচ জয় মন খারাপ করে বসে থাকে। যথাসময় এই মেয়েকে আনা হয়। তারপর সবাই জয়ের অন্য রূপ দেখে। যে জয় এতক্ষণ মন খারাপ করেছিল, সেই জয়ের খুশি এখন কে দেখে। সবাই জয়ের খুশির কারণ না জানতে পারলেও জয় ঠিকই জানে, কারণ সে তার রমণীকে পেয়ে গিয়েছে। যে রমণীকে সে পাহাড়ে দেখেছিল তাকেই যে তার বাবা মা পছন্দ করেছে সে ভাবতেও পারেনি। তারপর আর কি, সব কিছু ভালো হয়ে যায়। প্রথমে আশীর্বাদ, তারপর বিয়ে। সেই রমণী অর্থাৎ মিসেস জয়ার সাথেই মিস্টার জয়ের সুখে সংসার করতে থাকে। আমি ঠাকুরমার মুখে শুনেছি বিয়ের পর নাকি মিস্টার জয় এক মুহূর্তের জন্য মিসেস জয়ার থেকে দূরে থাকতে চায়নি। সব সময় তার পেছনে পেছনে ঘুরঘুর করেছে। এমনকি মিসেস জয়া যা বলেছে মিস্টার জয় সেটাই করেছে। তার কথা মতোই নাকি মিস্টার জয় তাদের ব্যবসায় যোগ দিয়েছিলেন। মোট কথায় জয় আর জয়ার ভালোবাসা দেখার মতো হয়ে গিয়েছে। জয়ের মা বাবা তাদের ছেলেকে কাজের উপরে এত মনোযোগী হতে দেখে নিশ্চিত হয়েছে। তাই তো একদিন বসে বলেছিল, যাক, এবার একটু নিশ্চিন্ত হওয়া গেল। কোন বিষয়ে? তোমার ছেলেকে নিয়ে। ওহ আচ্ছা। হ্যাঁ, ওর যে অবস্থা ছিল তাতে তো আমার চিন্তার শেষ ছিল না। এখন কত ভালো হয়ে গিয়েছে। এই সব কিছু হয়েছে একমাত্র বৌমার জন্য। হ্যাঁ, মেয়েটা ঘরে আসার পর থেকে জয় যেন একদম পাল্টে গিয়েছে। ঠিক বলছো। এইভাবে তারা মাঝে মাঝে মিসেস জয়াকে নিয়ে কথা বলতে থাকে। তারপর থেকে তারা সবাই সুখে শান্তিতে কাটাতে থাকে। তাদের সুখ আরও বৃদ্ধি করার জন্য হয়তো বছর না ঘুরতেই আমার জন্ম দিয়েছিল। আমি শুনেছিলাম আমি আসার পর নাকি তাদের জীবন আরও বেশি সুখময় হয়ে উঠেছিল। তারা দুইজন সব সময় আমাকে নিয়ে মেতে থাকতো, কিন্তু সুখ সবার কপালে স্থায়ী হয় না। তাদের সুখের বুকে অশান্তির প্রথম আঘাত আসে ঠাকুরদাদার মৃত্যুর মাধ্যমে। ঠাকুরদাদার মৃত্যুর পর সব কেমন পাল্টে যেতে থাকে। আগে মিস্টার জয় আর দাদা মিলে
অফিস চালাতো, কিন্তু দাদার মৃত্যুর পর অফিসের সব ভার এসে পড়ে একা মিস্টার জয়ের ঘাড়ে, যার কারণে মিস্টার জয় চাইলেও মিসেস জয়াকে সময় দিতে পারতো না, যা একদিকে স্বাভাবিক ছিল। ততদিনে আমি যথেষ্ট বড় হয়ে গিয়েছিলাম, কম বেশি সব বুঝতাম। আমার জন্ম হওয়ার পর থেকে মিস্টার জয় আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু দাদার মৃত্যুর পর কাজের চাপে সেই আমাকে সময় দিতে পারতো না। সেই সকালে বের হতো আর ফিরতো রাতে, ততক্ষণে আমি ঘুমিয়ে পড়তাম। আর যদি কোনো দিন জেগে থাকতাম তাহলে মিস্টার জয়ের কাছে গেলে তিনি বলতো, বাবা আজকে আমি তোমার সাথে খেলা করতে পারবো না। কেন বাবা? বাবা তুমি তো দেখলে আমি একটু আগে অফিস থেকে ফিরলাম, তাই আমি অনেক ক্লান্ত। কিছু হবে না, আসো না বাবা, আসো আমার সাথে খেলা করো। আমি তখন মিস্টার জয়ের হাত ধরে টেনে এই সব কথা বলতে থাকতাম, আর মিস্টার জয় আমাকে এটা সেটা বলে এড়িয়ে যেত। সবশেষে নিজের রুমে গিয়ে শুয়ে পড়তো। কিন্তু দিন যত বাড়তে থাকে আমার এই আবদার টানাটানি বাড়তে থাকে, সেই সাথে বাড়তে থাকে মিস্টার জয়ের ব্যবহার। প্রথম ভালোবাসার সাথে উনি আমাকে বোঝালেও ধীরে ধীরে সেটা নেমে আসে ধমকে। সেই সময় আমার বয়স কত ছিল? বড়জোর 5 বা 6। এইটুকু একটা বাচ্চার সাথে তার বাবা না খেলে, তার আবদার না পূরণ করে উল্টো তাকে ধমক দিলে সেটা তার মনে কী প্রভাব পড়বে আশা করি সেটা আমার মুখে বলতে হবে না। সে আমাকে ওইভাবে ধমকানোর পর সে তো তার রুমে চলে যেত, কিন্তু আমি তখন হয় কান্না করতে করতে ঠাকুমার কোলে যেতাম, আর না হলে কান্না করতে করতে মিসেস জয়ার কাছে যেতাম। প্রথম মিসেস জয়া আমাকে বলতো, বাবু কান্না করো না, তুমি তো দেখেছো তোমার বাবা মাত্র অফিস থেকে ফিরেছে, ওনাকে একটু সময় দাও, উনি ঘুমিয়ে উঠলে তারপর তোমার সাথে খেলবে। আমিও তার কথা বিশ্বাস করে কান্না থামিয়ে দিতাম। অবশ্য পরে আর খেলা হতো না, কারণ উনি উঠতে উঠতে আমি ঘুমিয়ে পড়তাম। দিন যত কাটতে থাকে আমার উপরে মিস্টার জয়ের মতো মিসেস জয়ার ব্যবহারও পাল্টাতে থাকে, যার পরিণাম অনেক খারাপ হয়। অন্যদিকে মিস্টার জয়ের থেকে অবহেলা পেয়ে তার সাথে হওয়া ঝগড়ার কারণে মিসেস জয়া অনেক একা হয়ে যায়। তার আর পরিবার সংসারের ওপরে মন বসে না, তাই সে বেশিরভাগ সময় মোবাইল নিয়ে পড়ে থাকতে শুরু করে। সারাদিন ফেসবুকিং করতে করতে তার দিন পার করতে থাকে। সেখানে তার একজন লোকের সাথে পরিচয় হয়। মিসেস জয়ার সমবয়সী এবং ভালো চাকরি করে। কিছুদিনের মধ্যে তাদের দুইজনের ভেতরে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। দেখতে দেখতে তাদের সম্পর্ক বন্ধুত্ব থেকে ভালোবাসায় গড়ার, আর তারপর থেকে যতটা সম্ভব হয় সে ফেসবুকে পড়ে থাকতো। এক কথায় বললে মিস্টার জয় আর মিসেস জয়া স্বামী স্ত্রীর সম্পর্কে থাকা অবস্থায় পরক্রিয়া নামক সম্পর্কে চলে যায়। দুইজন নিজেদের ভেতরে ঝগড়ার সমাধান না করে অন্য দুইজন মানুষকে নিয়ে সুখে থাকতে শুরু করে দেয়। অথচ তাদের যে একটা ছেলে আছে, তারা দুইজন ছাড়া আমি যে ওই বাসায় থাকি সেটা দুইজনই বেমালুম ভুলে গেছিল। কত রাত কত দিন আমি চেয়েছি এই দুইজন মানুষকে আঁকড়ে ধরে বাঁচতে। কত যে রাত ওনাদের ওই ঝগড়া দেখে ঘুমাতে পারি না। ওনাদের ওই সামান্য ঝগড়ার জন্য কত দুপুর যে আমি না খেয়ে থেকেছি সে বিষয়ে ওনারা কেউ জানে না। তখন তো তারা কেউই এই বিষয়ে জানেনি, কিন্তু আজ জিজ্ঞাসা করে দেখুন, আজকের আগে ওনারা এই সব জানতো না। কেন জানেন? কারণ ওনারা দুইজন দুইজনের মতো সুখে রয়েছে, ভালো রয়েছে। মাঝ থেকে আমার জীবনটা হয়ে গিয়েছে নরক। ওনারা আমাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু কর্ম করেনি।
যেখানে ওনাদের দুইজনের মুখ্য বিষয় হওয়া উচিত ছিল আমার ভালো চাওয়া, আমাকে সুখে রাখা, সেখানে ওনারা দুইজন নিজ নিজ সুখ বেছে নিয়েছে। জানেন, এত কিছু হওয়ার পর ওনাদের দুইজনে তাদের ছেলের কথা কখনো মনে পড়েছিল? ওনাদের আমার কথা ঠিকই মনে পড়েছিল, কিন্তু সেটা সহানুভূতির জন্য নয়, বরং ওনাদের দায়বদ্ধতার জন্য। দুইজন যখন বুঝতে পেরেছিল দুইজন নিজ নিজ মানুষ নিয়ে আলাদা থাকা উচিত, ঠিক সেই সময় দুইজন ডিভোর্স নেয়। কিন্তু তাদের ডিভোর্সের বড় বাধা হয়ে দাঁড়ায় তাদের 14 বছরের বাচ্চা। অন্য 5-6টা ডিভোর্স কেসে দেখতে পারবেন স্বামী স্ত্রী ঝগড়া করে কে তাদের সন্তানকে নিয়ে নিজের কাছে রাখবে, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল ঠিক উল্টো। আমার ক্ষেত্রে দুইজনের ভেতরে ঝগড়া হয়েছিল ঠিকই, কিন্তু সেটার কারণ ছিল কে আমাকে অপরজনের কাঁধে ফেলে মুক্তি পাবে। জন্ম দেওয়ার বেলায় দুইজন ভালোবেসে মিলে জন্ম দিয়েছিল, কিন্তু মুক্তি নেওয়ার বেলায় এসে দুইজন ঝগড়া করতে। তাদের ওই সব ঝগড়া কর্মকাণ্ড আমার চোখের সামনে হয়েছিল। আমি তাদের দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম, এরা আমার সত্যিকারের বাবা মা নাকি রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল? কারণ কারো বাবা মা যে তাদের সন্তান নিয়ে এমন করতে পারে তা আমার জানা ছিল না। শেষ পর্যন্ত আদালতের কাছে গিয়ে মিসেস জয়া ন্যাকা কান্না কেঁদে আমাকে মিস্টার জয়ের কাঁধে ফেলে দিয়ে নিজে মুক্তি নিল। আদালতের রায় অনুসারে মিস্টার জয় আমাকে তাদের বাসায় রাখতে বাধ্য হয়। ডিভোর্সের কিছুদিন পর মিস্টার জয় আবার বিয়ে করে বাসায় বউ আনে, আর আমি আমার বাসায় চাকর হয়ে যাই। আগে খাবার সামনে থাকতো, খেতাম না, আর মিস্টার জয়ের বিয়ের পর খাবার দেখতে পারি কিন্তু খেতে পারতাম না। যে মিস্টার জয়ও আমাকে চোখে হারাতো, আমি সেই মিস্টার জয়ের চোখের বিষ হয়ে গিয়েছিলাম। আমাকে সে দেখতে পারতো না, সব সময় চেষ্টা করতো তার বাসা থেকে বের করে দেওয়ার। যদিও মান সম্মানের জন্য মুখে বলতে পারতো না, কিন্তু আচরণে তাই বুঝাতে। তাই আমি এত না নিতে পেরে একদিন নিজ ইচ্ছায় বাসা থেকে বেরিয়ে আসি। যে ছেলেটি রাজপ্রাসাদে থাকার কথা ছিল সে রাস্তার খাবারের জন্য ঘুরতে শুরু করে দেয়। সামান্য কিছু খাবারের জন্য সে কত না কী করেছে, কিন্তু লাঞ্ছনা ছাড়া তার ভাগ্যে অন্য কিচ্ছু জোটেনি। তাই সে তার সমবয়সী আরও কিছু ছেলেদের নিয়ে খাবারের সন্ধানে নেমে পড়ে। হাত পাতার পর খাবার না মিললে জোর করে খাবার আদায় করতে শুরু করে দেয়। এই ছিল আমার গল্প। এখন বলুন, আমার ভুলটা কোথায় ছিল, যার জন্য আমার এই রকম পরিণতি হলো? সামান্য খেলার আবদার করা আমার ভুল ছিল, নাকি খাবার আদায় করা আমার ভুল ছিল? জন্ম নেওয়া ভুল ছিল, নাকি পেট ভরার জন্য খাবার আদায় করা ভুল ছিল? এটুকু বলে নীলয় চুপ করে যায়। সেই সাথে সম্পূর্ণ আদালতে পিনপত নিরাপত্তা নেমে আসে। কারো মুখে কোনো কথা নেই। বিচারপতির আর সবার চোখের কোণে জল, আর মিস্টার জয় ও মিসেস জয়া অপরাধীর মতো মাথা নিচু করে রয়েছে। নীলয় বিচারপতির উত্তর জানার জন্য তার দিকে তাকিয়ে রয়েছে। বিচারপতি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, এখানে আর যাই হোক, আমার দৃষ্টিতে তোমার কোনো ভুল নেই, আর কার ভুল রয়েছে আশা করি আমার চেয়ে তুমি ভালো জানো। কিন্তু আমি আইনের মারপ্যাচে বন্দি, তাই তোমাকে আমার শাস্তি শোনাতে হবে। এই কথা বলে বিচারপতি নীলয়ের শাস্তি শুনিয়ে দিল। দেখতে দেখতে আদালত মানব শূন্য হয়ে গেল। কিছুদিন আগে যেমন খবরের প্রথম পাতায় বড় বড় করে বের হয়েছিল, শহরের সর্বশ্রেষ্ঠ শিল্পপতি
জয় চৌধুরীর বড় ছেলেকে পুলিশে ধরেছে। সেই একই পত্রিকায় আজকে দেখা গেল বড় বড় অক্ষরে লেখা আছে, শিল্পপতি জয় চৌধুরী ও তার প্রথম স্ত্রী মিসেস জয়া চৌধুরীর পরকীয়ার জন্য আজকে তাদের ছেলে আসামি।